আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আমি আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠান নিয়ে। আমার সঙ্গে তিনি এখন উপস্থিত আছেন বাপন দত্ত স্যার। তো ওনার সাথে আমরা এখন বিভিন্ন সময় কাটিয়ে নেব ও কথা বলে নেব। তো স্যারের সাথে পরিচয় করে নেব। নমস্কার স্যার, যদি আপনার পরিচয়টা একটু আমাদের দর্শকদের সামনে একটু দেন। সবাই দর্শক বন্ধুদেরকে আমার নমস্কার, গুরুজনদেরকে আমার প্রণাম। আমার নাম হচ্ছে বাপন দত্ত, বাড়ি হচ্ছে বাধারঘাট, বেলতলিতে। আমি বর্তমান সময়ে ভারতীয় জনতা মজদুর তার শ্রমিক যে কাজ সংগঠন তার রাজ্যের সভাপতি, সে কাজ করছে তৎসঙ্গে মাঝে মাঝে একটু সমাজসেবার, সেরকম সমাজসেবা না, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। তো এর মধ্যে আমরা বলবো দর্শকদের চোখ রাখতে পজিটিভ লাইভ ফেসবুকে এবং ত্রিপুরা নলেজ সিটি পেজে। তো আমরা স্যারের কাছে পরে জেনে নেব যে এই পজিটিভ বার্তার অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে। অ্যাকচুয়ালি পজিটিভ বার্তা যে প্ল্যাটফর্মটা, এটা আমাদের রাজ্যের নতুন, হয়ে গেছে প্রায় 1 বছর যাবত কাজ করছে ত্রিপুরাতে। তো পজিটিভ থিঙ্কিং নিয়ে পজিটিভ বার্তা তৈরি হয়েছে আমার সেটা ধারণা। কারণ পজিটিভ নামটা খুব সুন্দর একটা নাম, আর ওয়ার্ডটাও খুব সুন্দর, পজিটিভ। কারণ যদি চিন্তা ভাবনা পজিটিভ থাকে তাহলে যে কোনো কাজে পজিটিভ সাকসেসফুল আসবে। পজিটিভ আপনি কাজ করবেন, পজিটিভের সাফল্য সেরকম থাকবে। আপনি যদি পড়াশোনার কথা থেকে আরম্ভ করে কর্মক্ষেত্রে যে কোনো জায়গায় যদি আপনার পজিটিভ মাইন্ড নিয়ে কাজ করেন তাহলে পজিটিভ সাকসেসফুল আপনার আসবেই লাইফে। তো সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে পজিটিভ বার্তার টিমের প্রত্যেকটি কার্যকর্তাকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার আপনাকে। তো এরপরে আমি কি আপনার কাছে জেনে নেব যে আপনাকে অনেক সময় দেখি বিভিন্ন জায়গায় রাস্তাঘাট অসুস্থ মানুষদের পাশে থাকেন, বস্ত্র বিতরণ করেন, খাবার বিতরণ করেন। তো এইগুলি আপনি কিভাবে করেন? এটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। এই যে করার যে ধরনটা, সেটা আপনি জুগিয়েছেন, আমার ভাইয়ের সেই সাহসটা আমাকে জুগিয়েছে, আপনার মতন আমার মা বোনরা আছে, ওনারা জুগিয়েছে, আমার বন্ধুরা আছে, ওনারা জুগিয়েছে। কিন্তু এটার মধ্যে একটা আলাদা একটা আনন্দ, বিশাল একটা আনন্দ অনুভূতি, নিজের মনের মধ্যে অনুভূতিটা, সেটা কি বলবো, এটাকে বলার কোনো ওয়ার্ড নেই, শব্দ নেই আমার। যে একটা বলে অনেক সময় আমরা বন্ধু থেকে যদি আমরা বড় গাছের ছায়া নিতে যাই, বলতে না বেশিটা আরাম পাচ্ছি, সেই আরামটা কিন্তু এই হৃদয়ের মধ্যে লাগে যে কিছু করতে পেরেছি। ব্যাপারটা হচ্ছে মানুষের পাশে দাঁড়ানোটা একটা বিশাল সাহস লাগে। কারণ আজকের যে বর্তমান যুগ, সেই বর্তমান যুগ হচ্ছে খুব তীব্র গতিতে মানুষ ছুটছে, একে অপরের পিছনের দিকে ছুটছে, তার কর্মক্ষেত্রের দিকে ছুটছে, তার পরিবারকে সামাল দেওয়ার জন্য সে ছুটছে। কিন্তু তার ফাঁকে আমি সবাইকে বলবো, আপনার জীবনে যাই কিছু করুন না কেন, যত উপরের দিকে উঠবেন, যত পেছনের দিকে ছুটবেন, যার পিছিয়ে ছুটবেন, আপনি একটু নিচে নেমে এসে দরিদ্র বা যারা পথঘুরে মানুষ আছে ওনাদের পাশে দাঁড়ানো। বেশি না, আধ ঘন্টা আপনি দাঁড়িয়ে একবার একটু ওনাদের সঙ্গে কথা বিনিময় করুন, দেখবেন যে ওনার কথা শুনলে আপনার মানসিকতার মধ্যে একটা পজিটিভ সেন্স চলে আসবে যে আমি কোথায় আছি, ওরা কোথায় আছে। ভাগ্য নির্ধারণ করবে না, কিন্তু ভাগ্য নির্ধারণটা আপনাদের এই কথা বলার মধ্যে আপনার ভাগ্য নির্ধারণ হবে না। এটার মধ্যে আপনার নির্ধারণ হবে আপনার মানসিকতা, সেটার মধ্যে আপনার নির্ধারণ হবে আপনার অনুভূতি, একটা আরামপ্রদ অনুভূতি আপনার একটা অনুভব হবে, যেটা আপনি মানসিক শান্তিটা পাবেন, সেটা আপনি ঘরে পাবেন। তো সেই
চিন্তা ভাবনা, আমি তার জন্য ওনাদেরকে সবাইকে বলবো যে দুস্থ মানুষদের পাশে দাঁড়াবেন, দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে আপনি একবার চেষ্টা করে দেখবেন যে সেই লোকটা যারা আজকে, ধরুন একটা কথা বলছি, বিভিন্ন জায়গার মধ্যে এবার যে বন্যা গেল, বন্যা হলো, বন্যাতে প্রচুর মানুষের বাড়িঘর নিয়ে গেছে। তারপর অনেক সময় দেখা গেছে যে ওনাদের যে বাড়িঘরটা যে জায়গাটা ছিল, সেই জায়গাটা সে চিহ্নিতকরণ করতে পারছে না। ওর থাল বাটি যে খাবে কোথায়, সেই থাল বাটিও খুঁজে পাচ্ছে না। তো ওই সময় আমরা ছিলাম, তো আমরা প্রতিনিয়ত এখনো যে আমাদের টিম আছে একটা উদয়পুরে, সেই টিমটা এখনো কাজ করছে মাঝে মাঝে যখনই যৎসামান্য যায় কিছু হয়, একজন করে মানুষ সাহায্য করে যাচ্ছেন। আমাকে প্রতিনিয়ত বলে আসেন, আমি যাই মাঝে মাঝে ছুটে যাই। তো ওনাদের পাশে আমরা বিশাল একটা কাজ করেছি, বিশাল আমাদের প্রায় একটা টিম। আমরা টিম বলতে মানে আমি আমার ফেসবুক থেকে আমি আপলোড করেছিলাম যে কেউ আমাদের দুস্থ মানুষদের পাশে দাঁড়াবার কেউ কি আছো, যারা আমার বন্ধুরা আছো, যারা আমার নিকটাত্মীয় আছো, ওনারা আমাকে একটু কল করো। তো সেই কল করার পরিপ্রেক্ষিতে আমার ২০০০ থেকে, তারপরে আমার রান্নাঘরের কিছু ফ্রেন্ড সার্কেল, আমার টিমের কিছু ফ্রেন্ড সার্কেল, এরকম সবাই ওনারা, যেমন ২০০০ থেকে রূপেশ শাহ, অরবিন্দ দাস, সজল দাস, ওনারা আমাকে বসন্তের হেল্প করেছেন, খাবারের হেল্প করেছেন, তারপরে বস্ত্রের দিকে হেল্প করেছেন। তো বিভিন্ন জায়গা থেকে রান্নাঘর থেকে হেল্প করেছেন। তো আমার আরো অনেক কিছু, আমার অনেক এখন ব্যবসায়ী যারা আছেন, হ্যাঁ, যার সঙ্গে আমার ভালো সম্পর্ক, ওনারাই আমাকে ফোন করে নিয়েছে, দাদা তুমি চলে এসো, তোমাকে কিছু কাপড় দিয়েছে, তাও কি পুরনো নয়, কিন্তু একদম ফ্রেশ প্যাকেট করা ওনারা দিয়েছে। ওনারা কিন্তু পেছন দিকে তাকায়, সেই যে উনি যে করেছেন বা ওনারা যে দিয়েছেন, ওনাদের মানসিকতাটাই হচ্ছে এরকম যে পজিটিভ মানসিকতা, যে মানুষের পাশে দাঁড়াবো, হয়তো আমি সময়টা দিতে পারছি না, কিন্তু আমি আরেকটা লোকের মারফতে আমি সেই অনুভূতিটা আমি প্রকাশ করি। তো আমরা সেটা জুগিয়েছি, সেই জুগানোর মাধ্যম নিয়ে আমরা দুস্থদের পাশে দাঁড়িয়েছি। এবং বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন এসেছে, ব্যক্তি আমাকে কলকাতা থেকেও ফোন করেছে, দিল্লি থেকেও ফোন করেছে, দিল্লি থেকে একটা নিউজ চ্যানেল আয়োজা টাইমস, ওনারাও আমাকে ফোন করেছে, দেখেছে। কারণ আমার যে ফেসবুক যে ফ্রেন্ড আছে প্রায় 5,000 উপরে আছে, ওনারা যারা যারা দেখে সবাই আমাকে ফোন করেছে, দাদা নেক্সট টাইম যদি কোনো অসুবিধা হয়, যে কোনো সময় আমাদেরকে আপনি একটা ফোন। এই যে একটা প্ল্যাটফর্ম, যে পজিটিভ বার্তা একটা প্ল্যাটফর্ম, যেখানে দাঁড়িয়ে যারা যারা সমাজসেবক আছে, ওনাদেরকে এখানে এনে ওনাদের যে মানসিকতাটা কি আছে সেটা আপনারা জানতে পারছেন, বা মানুষের জনসাধারণও জানতে পারছে। এরকম যেটা প্ল্যাটফর্ম, সুন্দর প্ল্যাটফর্ম পজিটিভ বার্তা তৈরি করেছে, তার জন্য দুবারা सबको मेरी तरफ से हार्दिक शुभकामना। আপনি এইভাবে সমাজ সেবা করে যাচ্ছেন, আমাদের অনেক ভালো লাগছে। দুস্থদের পাশে দাঁড়িয়েছেন এবং তাদেরকে জীবনে এনেছেন এবং তাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, তাদের মুখে হাসি ফিরিয়ে দিয়েছেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আগামী আমরা চাইবো আরো কাজ করে যাবেন। তো নেক্সট আপনার সাথে চলে আসবো যে এই সাহায্যগুলি আপনি কোথা থেকে করেন এবং সরকার কি আপনার থেকে সাহায্য বা সরকার থেকে সাহায্য পাচ্ছেন? অ্যাকচুয়ালি আমি কখনো সরকারের কাছে যাইনি, সরকারের মতো কাজ করছে না। বন্যার মধ্যে আমরা যা দেখতে পেয়েছি, বন্যার মধ্যে বিশাল সাহায্য করেছে। আমি যেখানে গেছি, এখানে ডিএমকে প্রতিনিয়ত অনেক লোক আটকে ছিল। তো আমি অনেক সময় এসডিএমকে ফোন করেছি, বা যারা ছিল উদ্ধারকারীরা ছিল, ওদেরকে আমি ফোন করেছি। একটা তো লিস্ট গভর্নমেন্ট থেকে দিয়েছিল। তারপরে এছাড়া বিভিন্ন সময় সরকার থেকে আমরা সেরকম ভাবে আমরা চাইনি, বা সরকারের কাছে এই ব্যাপার নিয়ে কথা বলার ঠিক না। কারণ সমস্যাটা সরকারের বলতে গেলে কি, যে সরকার চলছে সেই সরকারও তার সমস্যাও পড়ে যাচ্ছে, আমরাও তার পাশে আছি। আর একটা কথা হচ্ছে কি,
যেমনটা লেখা আছে এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। আমরা যদি বলি না আমরা একটা বিশাল বড় মানে শ্রমিক সংগঠন, কিন্তু আমাদেরও একটা যে কিছু শ্রমিকদের পাশে দাঁড়ানো। শ্রমিক বলতে মানে কি? একটা শ্রমিক বলতে মানে একটা সরকারি চাকরিজীবীদের শ্রমিক তা না। যিনি একটা লেবারের কাজ করছে, যে একটা মাটি ঘুরছে, মাটির কাজ করছে, সেও একজন লেবার, সেও একজন শ্রমিক। তো ওনারা যখন একটা আতঙ্কের মধ্যে পড়ে যায়, তখন ওনাদের পাশে দাঁড়ানোটাই হচ্ছে শ্রমিক সংগঠনের সবচেয়ে বড় কাজ। তো প্রতিনিয়ত ওনারা আমাকে পাচ্ছে, আমার টিমকে পাচ্ছে, আমার প্রত্যেক কার্যকর্তাকে আমাদের ওনাদের পাশে পাচ্ছে। তো ওনাদের যেসব কথাবার্তা গুলি বা ওনাদের যে ধরনটা, অনেকে গরু গেছে, গরু চলে গেছে, হাঁস চলে গেছে, মুরগি চলে গেছে, বাড়ির খাট বিছানা যা জিনিসপত্র প্রয়োজন হয় সব চলে গেছে। তখন আমরা একটা কথা বলেছিলাম, দেখুন আমাদের তো হচ্ছে কি আমরা দান নিয়ে আমরা সমস্যাটা করি, আমরা দান নিয়ে সমস্যাটা করে থাকি। এই আমাদের ত্রিপুরাদের মধ্যে অনেক বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা আছেন, ওনারা প্রতিনিয়ত আমি দেখেছি এবার 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 বন্যাতে আমি দেখেছি ইয়ং কলেজের ছাত্রছাত্রীরা, বাহ মানে দেখে একটা অবাক লাগলো, ওই স্টুডেন্টরা পর্যন্ত ঘরের মধ্যে বসে থাকে, ওনারও বাচ্চারাও মাঠে নেমেছে কিছু একটা করার। মানে এত একটা প্যাথেটিক সিচুয়েশন তৈরি হয়েছিল, যারা গেছে ওই জায়গাটার মধ্যে কেউ চোখের জল না ফেলে কেউ আসে। আমি তো প্রথম দিন যাওয়ার পরে আমার চোখের জল বেরিয়ে গেছে, আর আমি পাচ্ছি না হাওয়া করে কাজ, মানে খুবই প্যাথেটিক। মানে কি বাচ্চা একটা শিশু, একটা বাচ্চা, একটু বাচ্চা, চতুর্দিকে জল, না বাড়ি আছে, না ঘর আছে, না একটা জামা আছে, না পেট আছে, কি করে থাকবে বাচ্চাটাকে নিয়ে একটা মা কিভাবে রাস্তার মধ্যে থাকে? আমার এখনো ভিডিও আমার কাছে আছে। যখন আমি আমের নৌকো দিয়ে ওখানে গেলাম, আমার টিম গেল ওখানে, তখন ওরা মানে কি বলবো হয়তো ভগবান পেয়ে গেছে মনে করছে, মানে চোখের জলগুলো আপনা আপনি করে পড়তে শুরু করে। আমার সঙ্গে দু চারজন দিদিমণি ছিল, দিদিমণিরা তো গিয়ে হালমাল করে কাজা শুরু করে দিল যে এই হারে মা বোনদের এই অবস্থা। সরকার এসছে, সরকারের দাম নিয়ে যথেষ্ট করেছে, কিন্তু তারপরে বলতে মানে সব দিকে লক্ষ্য রাখাটা সম্ভব না, কারণ সরকারকে 37 লক্ষ মানুষকে দেখতে হবে। আমরা হচ্ছে কিছু সংখ্যক যারা অল্প সংখ্যক লোককে কি হয়তো আমরা একটু সাহায্য সহানুভূতি দিতে পারি, নিজের থেকে চেষ্টা করতে পারি, সেরকম সংখ্যাটা কিন্তু এবার দেখা যাচ্ছে। আর আমরা যাই কিছু করি আমরা দানের উপরে নির্ভরশীল, আর আমাদের কোনো নিজের পকেটের পয়সা খরচা করে করি না। যে গাড়ি কেউ হয়তো গাড়ি প্রোভাইড করেছে, এবার আমার 18টা গাড়ি প্রোভাইড করেছে, 18টা গাড়ি প্রোভাইড করেছে আমাকে। একটা বটতলা ফুলবাজার থেকে দুটো ট্রাক গাড়ি দিয়েছিল মাল নিয়ে যাওয়ার জন্য। তো ওনাদেরকে আমি আমার মিডিয়ার সামনে আমি ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই, যারা আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি ভগবানের কাছে প্রার্থনা করবো আপনারা আরো বড় হন। আপনি তো আমার সঙ্গে কথাটা কাটছে, আপনি তো চোখের জল বেরিয়ে গেছে আমার কথা শুনে। তাহলে এবার বলুন যদি আপনি যদি ওখানটায় থাকতেন তাহলে আরো যেসব যেসব করুন কাহিনী মানে যদি মানে এগুলি মানে বড় রাখতে পারে না, জল খেতে পারছে না আমার গাড়িতে। মানে আমরা তো জানি না এখানে জলের অভাব আছে কিনা না আছে, তারপরেও কি করলাম যে আমাদের গাড়িতে যে যতটুকু জল ছিল তখন নৌকার মধ্যে কিছু জল জল তো খাওয়া যাবে। তো একটা মা ছুটে এসে বলছে আমার বাচ্চার জন্য একটু জল দাও, আমার বাচ্চার জন্য একটু জল দাও, ঠিক আছে? তখন যতগুলো বোতল ছিল আমাদের হাতের মধ্যে সবগুলি বোতল আমরা উঠে দিয়েছি। সেটা হয়েছে শালগড়া, আমতলী শালগড়া। তো এবারে খুবই মানে দুর্বিষহ ঘটনা ঘটেছে, আমরা দেখতে চোখের সামনে কিভাবে মানে তারা এই জলের পকেটে আমার ওআরএস ছিল, প্যাকেটে অনেকগুলো ওআরএস ছিল, ওআরএস আর জলের বোতলগুলো ওদেরকে আমি দিয়েছিলাম। হ্যাঁ, তারপরে
খাবার তো এখানে বেশি নেওয়া যায় না, যতটুকু খাবার ছিল প্যাকেটিং খাবার ছিল ওনাদেরকে দিয়েছি। তো এর মধ্যে আহ, বিভিন্ন সময় বৃদ্ধাশ্রম, বিভিন্ন সময় ভবঘুরে যারা আছে, হ্যাঁ, পথ শিশু যারা আছে, আমাদের পুজোতেও কিছু বস্ত্র বিতরণ করা হয়েছে। আমাদের উদয়পুরেও এবার দেওয়ালি ডাক্তারতে আমাদের মালিক যিনি আমাদের রাজ্যকর্তা বড় দুর্নীতি দৃষ্টিতে উদয়পুরে মালিক চৌধুরী, ও কাজ করেছে, অনেক অনেক বস্ত্র বিতরণ করেছে। কারণ এখনো ওই জায়গাগুলি এখনো স্টেবল হয়নি। কারণ যদি আবার যদি এরকম পরিস্থিতি হয়ে যায় তাহলে দুর্ভাগ্য আমরা ত্রিপুরাবাসীকে যোগানদের বা সমাজের সময় দিয়ে দাঁড়াতে। তো এটার জন্য কি আমরা আগাম কোনো পরিকল্পনা নিতে পারি? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ এমন একটা দুর্যোগ যাকে সামলাবার স্বয়ং ভগবান ছাড়া কেউ নেই। এটা কখন হবে, দুর্যোগ কখনো কেউ বলতে আগাম বলতে পারে না। এখন এখানে বসে টকশো করছি, যদি ভূমিকম্প আসে সেটা নিচে চলে যাবে, এটা আটকানোর ক্ষমতা আমারও নেই, আপনারও নেই, ঠিক আছে? যেটা পয়সা দিয়েও করা যায় না। হ্যাঁ, সত্য বলতে কি আজকে অবস্থিত পয়সা দিয়ে সবই হয়, আমি বলবো সেটা ভুল ধারণা। ভালোবাসা দিয়ে সব হয়, পয়সা দিয়ে হয় না। তাই বলছি যে এই প্রাকৃতিক দুর্যোগ এমন একটা দুর্যোগ যাকে সামলাবার জন্য স্বয়ং ভগবান ছাড়া কেউ নেই। একদম সত্য কথা। যে এই প্রাকৃতিক দুর্যোগ যেগুলো আসে সেগুলো মানে আমাদের ভগবান ছাড়া কেউ পারবে না। আমরা মানুষ, আমরা হয়তো শরীর দিয়ে মন দিয়ে বুদ্ধি দিয়ে করতে পারবো সবকিছু, কিন্তু একমাত্র ভগবান পারবে আমাদেরকে উদ্ধার করতে এইসব জায়গা থেকে। তো এরপর স্যারের কাছে আমরা চলে আসবো যে আমরা দেখেছি যে আমাদের বিভিন্ন গ্রামে গঞ্জে যে মিছিল করবে, তো এটি কিসের জন্য? অ্যাকচুয়ালি মিছিলটা এরকম না, একটা মিছিলই বলা যায় মিছিল। ব্যাপার হচ্ছে জনগণ যখন এক জায়গায় চলে আসে, যখন একটা কোনো কিছু দাবি থাকে সেটাকে নিয়ে প্রচারে আনার জন্য যে লাইনটা বেরোতে, সেটাকে আমরা মিছিল। তো আপনার কথা ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে কি, ত্রিপুরা রাজ্যের বিশেষ একটা প্রাকৃতিক ফলন হচ্ছে আমাদের রাবার। সেই রাবারটা কে কিভাবে ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যকে টিকিয়ে রাখা যায়, তার জন্য একটা ডিপার্টমেন্ট আছে টিএফডিসি। তো ওটা চলে ফরেস্টের আন্ডারে। আর আন্ডার মধ্যে মানে কি, যেটা সেমি গভর্নমেন্টের আন্ডারে এবং ফরেস্ট ডিপার্টমেন্ট জায়গা দিয়েছে। আর এটা হচ্ছে একটা সংস্থা, এটার মধ্যে কয়েক হাজার হাজার রাবার শ্রমিকরা কাজ করে। ওনাদের বিভিন্ন রকম বেতন ভাতা, তারপরে অ্যালাউন্স, তারপরে বিভিন্ন রকম বিভিন্ন সমস্যা ওদের সম্মুখীন হতে হয়। তো ওই সম্মুখীন গুলিকে অনেক সময় ওদের ন্যায্য পায়না থেকে পাওনা থেকে বঞ্চিত থাকে। তো আজকে বিগত অনেক বছর যাবত ওনাদের বেতন পাচ্ছে না। তো একটা শ্রমিক হিসেবে ওনারা আমার কাছে এসেছিল, বলতে মানে কি আমাদের একটা ইউনিট, রাবার ইউনিট। তো যেহেতু আমি রাজ্যের সভাপতি, তো আমরা বিশিষ্ট মুখ্যমন্ত্রীও আছে কার্তিক দাস, তারপর আপনার এসটিপির মধ্যে আছে তেজমণি সিনহা, জিতেন্দ্র, তো এরকম করে অনেকেই আছে। হ্যাঁ, মধ্যে আছে আপনার রাহুল দত্ত। তো সবাই মিলে যখন আমরা একটা চিন্তা ভাবনা নিলাম যে রাবারকে টিকিয়ে রাখার জন্য আমরা বিভিন্নভাবে প্রচেষ্টা আমরা চালিয়ে যাবো, এবং সেটাকে সরকারের নিকট উত্থাপন, সরকার যাতে সেই দিকে লক্ষ্য রাখে। তার জন্য বিভিন্ন ডিএম, এসডিএম, টিএমডিপিসির ডিএম, টিএমডিপিসির ওসি, টিএমডিপিসির ডাইরেক্টর, টিএমডিপিসি চেয়ারম্যান, প্রত্যেকটি জায়গার মধ্যে আমরা কি করেছি, প্রত্যেক জেলায় জেলায় আমরা সেই বার্তাগুলো একটা মিছিলের মাধ্যমে করে যাতে রাবারের ঐতিহ্য যাতে ত্রিপুরা থেকে কোনো সময় কিছু না হয়। কারণ রাবারের উপর নির্ভর করে ত্রিপুরা যে গ্রোথ, যদি ফাইন্যান্সিয়াল দিকে যদি লক্ষ্য করে, যে যদি কোন রকম যদি রাবারটা যদি নষ্ট হয়ে যায় ত্রিপুরা, তো প্রচুর শ্রমিক এখানে কাজ করে, প্রচুর পরিবার
যে আমাদের মধ্যে বলতে অনেকে আমাদের যে ভাইচারা জিনিসটা, এসটি এবং বাঙালির মধ্যে যে ভাইচারাটা জিনিসটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। একমাত্র এই মেলবন্ধন, আমাদের যৌথ মেলবন্ধনের মধ্যে আমরা যেভাবে এখন শহর গ্রামে গঞ্জে চলছি, শান্তির পথে চলছি, সেটা নষ্ট হয়ে যাবে। কেননা তখন অনেক পরিবারের ছেলে মেয়েরা বেকার হয়ে যাবে। বেকার হয়ে গেলে কি হয়, মানসিকতা বিভিন্ন ওয়েতে চলে যায়। তো সেই ব্যাপারটা ত্রিপুরা যাতে আগামী দিন আরো প্রগ্রেসিভ হয় তার জন্য চিন্তা ভাবনা, এবং ক্রিয়েটিভিটি যাতে যারা কাজ করছে সে তাদের প্রতি একটু লক্ষ্য রাখার জন্য। তো আমার কাছে আসার পরে তারপর আমি বিভিন্ন রকম কায়দা করে বা আমরা সরকারের সঙ্গে বসে কথা বলেছি, চেয়ারম্যানের সঙ্গে বসে কথা বলে, এবং একটা আমরা রিসিভ করে রেগুলেশনের মাধ্যমে দেওয়ার পরে বৃদ্ধি করেছে, বেতন বৃদ্ধি হয়েছে, যেটা ঐতিহাসিক একটা সিদ্ধান্ত ছিল বিবিসি এবং রাবার শ্রমিকরা করবে। তাই আমার প্রতি এতটা খুশি যে বাবুবাবু বিশেষ করে এখন পর্যন্ত ওরা সবাই আমার দিকে তাকিয়ে থাকে যে দাদা যদি কোনো কিছু হয়, যদি দাদার কাছে দাদার কাছে দিতেই হবে। তো সেটা হচ্ছে কি মানুষের প্রতি মানুষের ভালোবাসা। কারণ ওনারা এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ, ইসাই সবাই এটার মধ্যে পর্যায়ে শ্রমিক এটার মধ্যে কাজ করছে। সবাই মাঝখানে থেকে যে ভালোবাসাটা সেই যে আমি পাই, সেটা অনুভূতি আলাদা। এত মানুষের ভালোবাসা, মানে প্রচুর। এক বর্ণ থেকে বিভিন্ন বর্ণের মানুষ এটার এখানে মধ্যে কাজ শুধু খালি আমার ভাইরা না, এটার মধ্যে অনেক বোনরাও আছে, তারা কাজ করছেন না আমার। কিছুদিন আগে আজকে থেকে মাঝখানে গেল দামছড়া থেকে, ছইল্যান্ডা থেকে, কাঞ্চনপুর থেকে অনেক মা বোনরা এসেছিল, যারা রাবার থেকে জীবনযাপন করে রাবার গাছ কেটে। তো আমাদের মতো আমাদের কিছু গাছ ছিল, বস্ত্র ছিল, ভালো মতো সেখানে। তো ওনারও খুশি। তো আমাকে প্রতিনিধি ফোন করলো, দাদা তুই কবে আসবি? এই যে ভালোবাসাটা, দাদা তুই কবে আসবি? এই ভাষাটাই মিষ্টি লাগে, এই একদম খুব আপন লাগে। একদম আপন। মানে বলছেন মা, আমার মার পেটের বোন আমাকে বলছে যে দাদা তুই কবে আসবি? এটা নিচুড়াই যাওয়া একটা আনন্দ লাগে। তো নেক্সট আমরা স্যারের কাছ থেকে আরো একটু প্রশ্ন জেনে নেব যে আমাদের নতুন প্রজন্মের জন্য আপনি কি বার্তা দেবেন? আমি নতুন প্রজন্মের যারা আছে, আমার ছোট ভাই এবং বোন যারা আছে, তোমাদের পক্ষে আমি একটা কোশ্চেন ছেড়ে যাচ্ছে, যেটা আমি সব জায়গাতেই ছেড়ে, এমন কিছু কাজ করো যার জন্য ইতিহাস তোমাকে মনে রাখবে। এমন কিছু কাজ করো যার জন্য তোমার মা বাবার নামটা উজ্জ্বল হবে। এমন কিছু কাজ করো, এমন কিছু কাজ করো যে তোমার যেই জায়গায় বাসা বা বাড়ি, সেই অঞ্চলে প্রত্যেকটি লোক যাতে তুমি এক্সাম্পল হতে পারো নেক্সট জেনারেশন। আর সবসময় নেশার বিরোধিতা করো, এটাই আমার মেসেজ থাকে। জিও অরিজিনাল। একদম ঠিক। এত সুন্দর একটা মেসেজ স্যার আমাদের জন্য দিয়ে গেলেন, আমাদের দর্শকদের দিয়ে গেলেন। তো এটা আমরা চেষ্টা করবো অপরে পালন করার। তো আজকে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা স্যারকে আবার অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ স্যার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আমাদের এই অনুষ্ঠানে। তো স্যারের সঙ্গে কথাবার্তা যে আমরা আলাদা আলোচনা করে নিলাম, তার জন্য আমাদের সত্যি আমরা খুবই গর্বিত যে স্যারকে এই সময় আমরা পেয়েছি। এবং আমরা চাইবো স্যার আবারও আসুন আমাদের এই প্ল্যাটফর্মে, এই অনুষ্ঠানে স্যারকে আমরা দেখে নেবো। তো এখন আমরা এখানেই সমাপ্ত করবো আমাদের অনুষ্ঠান। নমস্কার।